অধ্যাপক মুজাফফর আহমেদের আজকে চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখন বক্তব্য রাখবেন আমাদের অতি প্রিয় প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদ স্যার। সুধীমণ্ডলী, যে কোনো স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা খুব ভারাক্রান্ত হয়ে যাই এবং কেমন যেন বিমর্ষ তাই পেয়ে বসে আমাদের। কিন্তু আমি তো সবসময় মনে করি যে এর উল্টোটা হওয়ার কথা। কারণ যে মানুষটি আমাদের মধ্যে একদিন ছিলেন এত সপ্রাণ, এত সজীব, এত উদ্যোগী, উদ্যমশীল, আমাদের অনুপ্রাণিত করেছেন, আমাদের জাগিয়েছেন, তার কথা স্মরণ করতে গিয়ে আমরা কেন বিষণ্ণ হয়ে পড়ি? তিনি তো আমাদের মধ্যে বেঁচে আছেন, তা না হলে পরে আমরা এখানে কেন, তাই না? সুতরাং আমরা কোনো পরলোকগত মানুষ নিয়ে কথা বলছি না, আমরা একজন জীবিত মানুষ নিয়ে, অনুপ্রেরণা ঋদ্ধ মানুষকে নিয়ে কথা বলছি। তো সেই জন্য প্রথমে একটু মনে হয় যে আমাদের এই সংস্কৃতিটা আমরা পুনর্বিবেচনা করতে পারি। আমাদের যাদের বয়স হয়েছে বা হচ্ছে, আমরা কেউ খুব সুবিধাজনক অবস্থাতে নেই। ওই যে রবীন্দ্রনাথের কবিতাটা আছে, এমন একান্ত করে পাওয়া এও সত্য যত, এমন একান্তে ছেড়ে যাওয়া সেও সেই মতো। এ দুয়ের মাঝে তবু আছে যেন কোনো এক মিল, নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা, এতকাল হাসি মুখে কিছুতে বহিতে পারিত না। সব তার আলো কীটে কাটা পুষ্প সম, এতদিনে হয়ে যেত কালো। এমন একান্ত করে পাওয়া এও সত্য যত, এমন একান্তে ছেড়ে যাওয়া সেও সেই মতো। এটা একটা জোয়ার ভাটা, একটা খেলা যেটা পৃথিবীতে চিরকাল চলছে, বিশ্ব চরাচরে চলছে, আমাদের মধ্যে চলছে, চলতেই থাকবে। সুতরাং আসুন আমরা আনন্দের গান গাই, জীবনের কথা বলি। তো এখন একটা জিনিস আমার সবসময় মনে হয় যে যে কোনো সময় মানুষ যে কোনো কাজ করতে পারে না। এক একটা ঢেউ আসে এক এক সময়ে, সেই ঢেউকে ধরে বহু মানুষ অনেক ওপরে উঠে যায়। আমাদের দেশে 50-এর দশক, যার 60-এর দশকে যেটা পূর্ণ চেহারা নিয়ে দেখা দিয়েছিল, একদল মানুষ জেগে উঠলেন। রাষ্ট্রভাষা আন্দোলন, দেশের সঙ্গে একাত্মতার অনুভূতি, স্বাজাত্যবোধের জাগরণ, কেমন দেশপ্রেম, এই শক্তির ভেতর থেকে আমাদের একটা বড় ধরনের বিকাশ ঘটল। আমি একটু আগে একটা হিসাব করছিলাম যে আমরা মাত্র কয়েক বছরে, 6-7 বছরে বিশ্ববিদ্যালয়ে কতজন মানুষকে আমরা পেয়েছিলাম যাদেরকে আজও প্রায় সবাই মনে রাখে। যেমন সাহিত্যে আমরা পেয়েছিলাম জহির রায়হান, ফিল্মে আলাউদ্দিন আল আজাদ, হাসান হাফিজুর রহমান, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম চৌধুরী, ডক্টর আনিসুজ্জামান, শামসুর রহমানও তো ইউনিভার্সিটিতে ছিলেন। এক সাহিত্যেই এতজন, ফেরদৌসী রহমান, আনোয়ার উদ্দিন খান, সৈয়দ আব্দুল হাদি, খন্দকার নুরুল আলম, মোস্তফা জামান আব্বাস, এরকম করে আমরা যদি নাম ধরি তো দেখা যাবে যে 50-এর দশক থেকে শুরু করে 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত আমরা অন্তত 30-35 জন মানুষকে পাই যারা পরবর্তী সময়কে দিক নির্দেশনা দিয়েছেন, পরবর্তী সময়কে ধারণ করেছেন, সামনে নিয়ে গেছেন। তো এই যে জাগরণ, এখন একজন মারা যাচ্ছে, তার আর বিকল্প আর খুঁজে পাচ্ছে না। একজন বিদায় হচ্ছে, সেই জায়গা মনে হচ্ছে চিরদিনের জন্য শূন্য হয়ে গেল। তো এই অবস্থাটা আমরা সেই সময় দেখি, আমরা একটা জাগরণ দেখেছিলাম, এবং সেই জাগরণের ঢেউয়ের সঙ্গে যারা উঠে এসেছিলেন, অধ্যাপক মুজাফফর স্যার,
তাদের একজন ছিলেন। এই যে ওনাদের সঙ্গেই দেখা যায় প্রফেসর ইউনুস, রেহমান সোবহান, ফখরুদ্দিন আমাদের সহপাঠী, ইউনুস সাহেব আমাদের সহপাঠী, অধ্যাপক আনিসুর রহমান, তারপরে অধ্যাপক মোশাররফ হোসেন অর্থনীতিতে। মানে বিভিন্ন দিকে তাকালে এই জিনিসটা বোঝা যায় যে একটা জোয়ার এসে কি করে। তো মোজাফফর স্যার সেই যুগের সেই নৈতিক আবহাওয়ার মানুষ ছিলেন। ধর্মে তিনি বিশ্বাস করতেও পারতেন, নাও করতে পারতেন, কিছু এসে যায় না, করেছিলেন, এইটা হচ্ছে তথ্য, কথা। কিন্তু তার মধ্যে একটা নৈতিক মানুষ ছিল। নৈতিক মানুষ, আবার তাত্ত্বিক অর্থে নৈতিক আমি বোঝাচ্ছি না। নৈতিকতাকে আমি সবসময় ব্যক্তিগতভাবে বুঝি ভালোবাসার অর্থে, যে আমি যদি কোনো কিছুকে ভালোবেসে থাকি, তার জন্য যা কিছু করণীয় সেইটাই হচ্ছে নৈতিকতা। তো মোজাফফর স্যারের মধ্যে এই মানব কল্যাণ এবং মানুষের যেটা ভালো সেইটা ছিল, সেই নৈতিকতা মোজাফফর স্যারের মধ্যে আমরা দেখেছি। এবং তার যে অর্থনীতির পড়াশোনা, সেটাও ওই মানুষের জন্য। রিপাবলিকের মধ্যে একটা কথা আছে যে রাষ্ট্র কার স্বার্থ, কেমন সেখানে থ্রেসিমেকাসের সঙ্গে তর্ক হচ্ছে সক্রেটিসের। থ্রেসিমেকাস বলছেন যে রাষ্ট্র হচ্ছে শক্তিমানের স্বার্থ, সেই সফিস্ট। তখন এবং এমন এক বক্তৃতা, সেই বক্তৃতার পরে মনে হয় যে এ ছাড়া আর সত্য কথা পৃথিবীতে বোধহয় হয় না। কিন্তু সক্রেটিস তারপরে বলছেন যে যদি শক্তিমানের স্বার্থই রাষ্ট্র হতো, তাহলে রাষ্ট্রের কোনো দরকারই হতো না, কারণ শক্তিমানরা নিজেকে নিজেই রক্ষা করতে পারে। রাষ্ট্র আসলে শক্তিমানের স্বার্থ নয়, রাষ্ট্র হচ্ছে দুর্বলের স্বার্থ। সেই দুর্বলের স্বার্থের রক্ষক যারা, তারাই হচ্ছেন নায়ক, তারাই হচ্ছেন নেতা। তো মোজাফফর স্যারের মধ্যে দেশের সমৃদ্ধি কত হলো, ধনসম্পদ কত বাড়লো, এটা বড় কথা ছিল না। তার কাছে বড় কথা ছিল সব মানুষ ভালো আছে তো, আমরা সবাই ভালো আছি তো। কেমন দুঃখী সাধারণ মানুষের কি হলো, অবিচার কি চলবে, দুর্নীতি কি চলতেই থাকবে, পরিবেশের অবক্ষয় কি চিরদিনের মতো গেড়ে বসলো, নাকি তার বিরুদ্ধে আমাদের কিছু করার আছে। এইভাবে তিনি একটা সামগ্রিক কল্যাণের মধ্যে ছিলেন। মানুষ এক এক দিক থেকে আসে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের মধ্যে মিশে যায়। কেউ অর্থনীতি থেকে আসেন, কেউ রাজনীতি থেকে আসেন, কেউ সাহিত্য শিল্প থেকে আসেন, কিন্তু মানুষের শেষ সাফল্য হচ্ছে মিশে যাওয়া, সমস্ত মানুষের ভালোবাসার মধ্যে, সমস্ত মানুষের ওয়েলবিং এর মধ্যে, কল্যাণের মধ্যে মিশে যাওয়া। তিনি সেটা মিশেছিলেন এবং অনমনীয়ভাবে মিশেছিলেন। কোনো জায়গায় কম্প্রোমাইজ তাকে আমরা করতে দেখিনি। সেই জন্য তিনি আমাদের সমাজে স্মরণীয় হবেন। এখন সেই স্মরণীয় তাকে করার দায়িত্ব কিন্তু একটা গুরুতর ব্যাপার। কারণ আজকেই আমি সকালবেলায় ওই কৃষ্ণকান্তের উইল বইটা পড়ছিলাম ওই সব তরুণ ছেলে মেয়েদের সঙ্গে। তো তার মধ্যে আছে যে যদি ভালোবাসো তাহলে সুতা আলগা করিও না, ধরে রাখো, তাহলে চলে যায়। আমরা সব কিছুকেই ছেড়ে দিই, কেমন আমরা আরম্ভ করি শেষ করি না, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কথা। তা আমরা ছেড়ে দিই, আমরা আলগা করে দিই, সব হারিয়ে ফেলি একসময়। শামসুর রহমান প্রায়ই আমাকে বলতেন বাংলাদেশের আবহাওয়া খুব অ্যান্টি কালচার আবহাওয়া, কেমন সব কিছুই এখান থেকে ছাতা পড়ে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য শক্ত হাতে আমাদের ধরে রাখতে হবে যা কিছু আমাদের শ্রদ্ধেয়, যা কিছু বড়, সব কিছুকে আমাদের শক্ত হাতে ধরে রাখতে হবে। একদিন আমি একখানে বক্তৃতা করছি, হঠাৎ দেখলাম পেছনে বাংলাদেশের পতাকা টানানো আছে, খুব
বক্তৃতা চলছে, এমন সময় হঠাৎ দেখলাম হুড়মুড় করে পতাকা একদম পড়ে গেল। আমি বললাম এই জন্য আমাদের কিছু হয় না। আমি বললাম যে এটা যদি ব্রিটিশ ফ্ল্যাগ হতো তাহলে এইভাবে অসম্মানজনকভাবে সবার সামনে এইভাবে পড়ে যেতে পারত। তো আমাদের হাতকে একটু শক্ত করা দরকার। তো মুজাফফর স্যারের সেই হাত ছিল শক্ত, তার হৃদয় ছিল অনমনীয়, তার স্বপ্ন ছিল মানবিক, এবং তার কর্মক্ষমতা ছিল, তার হাত ছিল শক্ত। যেটাকে ধরতেন উনি যেটা বলেছেন যে গো ছিল, এই গো তার মধ্যে ছিল, এবং সেই গোটা ভালোবাসার জন্য গো। একটা কথা উঠেছে, জামালুল রেজা চৌধুরী সাহেব বলেছেন যে একলা চলো রে। আমি কিন্তু এটাতে বিশ্বাস করি। আমি প্রথমে এটা ভাবতাম যে এটা বোধহয় কবি কল্পনা, রবীন্দ্রনাথের গান, একলা চলো, একলা কি চলা যায় নাকি? কিন্তু শেষ পর্যন্ত আপনি ভেবে দেখবেন যে যদি চলা হয় তাহলে একলারই চলা শুরু হয়, কারণ একলার চলা শুরু হওয়া মানেই সমস্ত মানব জাতির চলা শুরু হওয়া। মুজাফফর স্যার তিনি চলেছিলেন বলে আমরা চলেছি, অনেকে চলেছে, অনেক কিছু চলেছে। কি উন্মাদের মতো এই সুজনের সঙ্গে, কেমন আপনার চাইতে তো উনি অনেক বয়সের দিক থেকে অনেক, তাই না? এই কষ্ট নিয়ে সমস্ত বাংলাদেশ পাগলের মতো ছুটে বেড়ানো, এই পরিবেশ আন্দোলন নিয়ে পাগলের মতো কাজ করা, এই টিআইবির অফিসে যে সেই রিসার্চ পেপার আমি নিজে দেখেছি, আমি ওখানে ছিলাম বোর্ডে। মানে মনে হচ্ছে যে একজন আত্মবিস্মৃত মানুষ, একজন অতন্দ্র নিদ্রাহীন মানুষ পাগলের মতো জীবনকে পরিপূর্ণ করার জন্য ছুটে বেড়াচ্ছেন একটা মশাল হাতে নিয়ে। তো এই যে শক্তি, এই শক্তি যে কোনো জায়গায় থাকে না। আমি ওনাকে দেখেছি, আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকেছি তখন ওনাকে আমরা দেখেছি, খুব সুন্দর চেহারা ছিল। ভাবি এখন কি বলবেন জানি না, কিন্তু আমার মনে আছে যে খুব সুন্দর চেহারা ছিল, ছোটখাটো মানুষ, হাতে একটা ব্যাগ। আমি ওকে আমেরিকায় প্রথম দেখেছিলাম, ওখানে খুব বেশি সুন্দর মনে হয়। একটু কাছাকাছি হলে ওরকমই হয়, আমরা তো একটু দূরের থেকে দেখতাম। অনেকে দেখেছি একদম খরগোশের মতো ব্যস্ত, ছুটছেন সব সময়, ব্যাগ হাতে ছুটছেন, বোধহয় একটা ভোক্সওয়াগন গাড়ি ছিল, এবং ওটাতে আসতেন, ছুটছেন, পড়ছেন, এটা করছেন, সেটা করছেন, একটা মানে অতন্দ্র মানুষ, নিদ্রাহীন মানুষ, মনে হচ্ছে দাউ দাউ করে জ্বলছেন সবসময়, কিন্তু সুন্দর, কিন্তু মিষ্টি, স্নিগ্ধ, তার মধ্যে সেই আগুনের দাহ নাই, আগুনের আলোটা আছে, এরকম একজন সুন্দর মানুষ। তো সুতরাং আমরা তাকে হারিয়েছি এই কথা আমি বলি না কখনো, কোনো মানুষ হারায় না। কেমন সেই ব্রাউনিং এর একটা কবিতা আছে যে হোয়াট এভার উই হ্যাভ থট অ্যান্ড ড্রিমড অ্যান্ড উইল অফ গুড শ্যাল এক্সিস্ট, নট ইটস সেমব্লেন্স বাট ইটসেলফ। ওর সেমব্লেন্স না, ও নিজেই বেঁচে থাকে। তো সুতরাং কোনো কিছুর মৃত্যু নেই। আসুন আমরা তার চলে যাওয়াকে উদযাপন করি আনন্দের সঙ্গে, যে তিনি ছিলেন এবং আছেন।